আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। বাইরে দেখছি আজ বেশ ভালো গরম পড়েছে, আর তার সঙ্গে বেশ সুন্দর হাওয়াও বইছে। এই সকালে রোদটা দেখতে তো বেশ ভালো লাগে, তাই সকালে এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। যদিও আমার সকালটা এখন হয়নি, হয়েছে বেশ কিছুক্ষণ আগে। যেহেতু সকাল সকাল ও বেরিয়ে যায় কাজে, তাই সকালে ওকে একটু কফি আর ডিম এগুলো বানিয়ে দিতে হয়, তাই আমি একটু আগেই উঠে পড়ি। তো ও বেরিয়ে গেছে ওর কাজে, আর এখন আমার সকালটা নিজের মতন করে শুরু করতে পারবো। আর আপনাদেরকে তো আগেও বলেছি, যেদিন যেদিন এখানে ঘাস কাটতে আসে সেদিন আমার ঘুমটা আরও আগে ভেঙে যায়। আজ সকালেও ঠিক সেরকমই হয়েছে। এমন বিকট শব্দ হয় এই গাড়িগুলোর, যেগুলো নিয়ে এনারা ঘাস কাটতে আসেন, সেই শব্দে আমার ঘুম ভেঙে গেছে। আর এখন ওই রাস্তাগুলোর ওপরে যে ঘাসগুলো পড়ে রয়েছে, উনি সেগুলোই ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করছে। সকালের এই শান্ত পরিবেশটা দেখতে এত ভালো লাগে। বিশেষ করে আজকে রোদটা তো বেশ ভালো উঠেছে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। আরও এখন তো পুরোপুরি সামার পড়ে গেছে। ওই সকাল 10টা বাজতে না বাজতে এখানে বাচ্চাদের ভিড় জমে যায়। বিশেষ করে শনি রবিবার দিন তো বাইরে আসাই যায় না বাচ্চাদের চিৎকারে। এখানে স্নান করতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর এখানে স্নান করতে গেলে পার পার্সন $30 করে লাগে। গতবার তো এখানে নামতে পারিনি, তবে এবার একটু ইচ্ছা আছে এখানে স্নান করার। আর আমাদের এই ব্যালকনির সামনে এই গাছটাকে তো আপনাদের প্রায়ই দেখাই, যেটার পাতাগুলো অনেকটা ওই নিম পাতার মতন। কয়েকদিন আগেও ওই গাছটাতে একটাও পাতা ছিল না, এখন আবার সবুজ পাতায় ভরে গেছে। আবার কি সুন্দর ফল ধরেছে দেখেছেন? মনে হচ্ছে আমরা ঝুলে রয়েছে গাছে। আর আজকে রোদটা বাইরে ভালো উঠেছে দেখে সকাল সকাল আমি আচারগুলোকে রোদে দিয়েছি। দিদি বাড়ি থেকে আসার পর থেকেই খুব ভালো রোদ দেয়নি, আজকেই যা দিয়েছে। তাই এটাকে কয়েকদিন রোদেই দিতে পারিনি। আর এই আচারের মধ্যে আমি একটু বেশি করে তেল গরম করে একদম আচারটাকে ডুবিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই টিপসটা আমাকে দিদি দিয়েছে। আমি যদিও খুব ভালো একটা আচার বানাতে পারি না, বা কখনো চেষ্টা করিনি। আর এতটা আচার হয়েছে, একটা কৌটাতে তো ধরেইনি, তাই আরও একটা ছোট কৌটার মধ্যে আচারটাকে রেখেছিলাম। যদিও জানি আমাদের ব্যালকনি অবধি তো এখন রোদ এসে পৌঁছায় না, ওই শীতকালের দিকে সুন্দর রোদ আসে, তবু ওই গরমে গরমে যতটুকু হয় আর কি। আর এটা যেহেতু একটা মিক্সড আচার, এর মধ্যে প্রচুর জিনিস রয়েছে দেখলাম। যদিও এটা যখন বানানো হয়েছে আমি ছিলাম না, তবু ওপর থেকে আমি যতটুকু দেখে বুঝলাম, গাজর, বিনস, ফুলকপি, রসুন, আম রয়েছে, লঙ্কা, আরও কত কিছু যে রয়েছে। এর আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম ওই মিক্সড আচারটা, ওটা দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবেই। তো যাই হোক, এদিকে আমি এখন চলে এসেছি সকালে জলখাবার বানানোর জন্য। আজকে আর খুব বেশি ঝামেলা করিনি। ফ্রিজে ব্রেড ছিল, সেটা একটু সেকে নিয়েছি ভালো করে, আর সামান্য একটু জ্যাম নিয়ে নিচ্ছি উপর থেকে। সকাল সকাল খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, সেই জন্য অল্পই নিয়েছি। আর কিছু চেরি ফল ছিল ঘরে, সেগুলো নিয়ে নিলাম। আমি ইদানিং যখন এই চেয়ারে এসে বসে থাকি বা কোনো কিছু খাবার খাই, তখন আমার চোখটা সোজা যায় পাখির খাবারের ঘরটার দিকে। তবে আজকে পাখির খাবারের ঘরটা ওখানে আর নেই। আমাকে ইউটিউবের একজন দিদিভাই খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছিলেন কমেন্টে, যেহেতু পাখিরা ওই খাবারগুলোকে ফেলে দিচ্ছে, তুমি ওই খাবারের ঘরের নিচে একটা প্লেট সেট করে দাও, তাহলে আর খাবারগুলো পাখিরা ফেলবে না। আমার তো বুদ্ধিটা খুব ভালো লেগেছে, তাই আমি ওটাকে নামিয়ে রেখেছি ওই প্লেটটা সেট করার জন্য। 1-2 দিনের মধ্যেই ওটা আবার আমি লাগিয়ে দেবো। আর এদিকে সকালে জল খাবারটা সেরে নেওয়ার পর আমি আর বসিনি, একবারে স্নান আর পুজোটা সেরে নিয়ে এসেছি। আজ বিকেলে আমাদের একটু বেরোনোর কথা রয়েছে, একটু দরকারি কাজে, সেই জন্যই ভাবলাম আজ দুপুরে রান্নাটা একটু তাড়াহুড়ো করে সেরে নিই। তাই আর আজ সকালের দিকে কোনো কাজে রাখিনি। আর দুপুরে আমার তেমন কোনো কাজ নেই, শুধু রান্নাটা ছাড়া। আর আজকে খুব বেশি কিছু রান্নাও আমার নেই। আজ শুধু একটু লাউয়ের তরকারি রান্না করব, আর সেদিন ইন্ডিয়ান বাজার থেকে যে বরবটিগুলো নিয়ে এসেছিলাম সেটাই রান্না করব। 2 দিন আগেই তো আমরা বাজার থেকে আসলাম, এর মধ্যে ও একদিন আবার বাজারে গিয়েছিল একটু দরকারি কাজে। সেখানে গিয়ে ও এত বড় একটা লাউ দেখেছে। ইন্ডিয়ান বাজারে দেখেছি লাউগুলো প্রায়ই আসে, তবে এত বড় লাউ কখনো আমি ঘরে নিয়ে আসিনি। আজ এই প্রথমবার নিয়ে এসেছি, এটাকে আজকে রান্না করব। আরও এই লাউটা এতটাই বড় ছিল, আমার খুব ইচ্ছে করছিল এটাকে একটু মেপে দেখি কতটা বড়। এটা 1 হাত 1 আঙুলের মতন ছিল। লাউটা বেশ বড় ছিল, আর কিন্তু কচিও ছিল। তবে বাইরে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই শক্ত।
আর কি, যেটা দেখে আমরা বুঝি লাউটা কচি নাকি বুড়ো। তো ওই লাউটা কাটার পর আমি বুঝতে পেরেছিলাম বাইরে থেকে এটা আমার যতটা শক্ত মনে হয়েছে ঠিক ততটা শক্ত না। আর এদিকে আমি সকালে কিছু মাছ বের করে রেখেছিলাম। আজ একটু কাতলা মাছ বের করেছি আর কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি করব একদম সিম্পলভাবে। আর এই কাতলা মাছটা দিয়ে রান্না করব আলু বরবটির সবজি। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদেশে একদম পরিষ্কার করা চিংড়ি মাছও পাওয়া যায়, তবে সেটা খেতে খুব একটা টেস্টি হয় না। আমি চিংড়িটা সবসময় কসকো থেকে নিয়ে আসি, ওখানকার চিংড়িটা বেশ টেস্টি হয়। আমি এদেশে এসে এত জায়গার চিংড়ি খেয়েছি, তবে কসকোর মতন টেস্টি চিংড়ি মাছ আমি কোথাও খাইনি। তাই একটু বেশি করেই নিয়ে এসে রেখে দিই, যখন যেরকম প্রয়োজন হয় সেরকম রান্না করি। আর এই চিংড়িটার বিশেষ করে একটু কষ্ট করে খোসাটা ছাড়িয়ে নিতে হয়, কারণ এই খোসা শুদ্ধ চিংড়ি না আমার খেতে খুব একটা ভালো লাগে না। তবে বিশেষ বিশেষ রান্নায় তখন আমি খোসাটা ব্যবহার করি। আর আজ যেহেতু লাউ চিংড়ি করব, লাউ চিংড়িতে ওই ছোটো চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে, তবে সেটা আর কোথায় পাবো, তাই এই চিংড়িটাই ব্যবহার করছি। তবে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই চিংড়িগুলোকে আজকে আর ছোট ছোট করব না, একদম গোটা গোটাই দিয়ে দেব। চিংড়ি মাছটা খেতে তো ভালো লাগে, তবে এটা কাটা আমার কাছে অনেকটা ঝামেলার মনে হয়, কারণ এদেশে তো খুব বেশি মাছ কাটা লাগে না, হয়তো একটু পরিষ্কার করতে হয়। কিন্তু চিংড়ি মাছটা আমাদের এদেশে প্রপার কেটে নিতে হয়, যদি আমি এরকম গোটা চিংড়ি নিয়ে আসি। আর চিংড়ি মাছের ওপরে যে কালো নোংরাটা থাকে সেটাও ফেলে দিয়েছি প্রত্যেকটা মাছের। আর এদিকে আমার চাকুটাতে আমি একটু ধার দিয়ে নিচ্ছি। আর এই চাকুটা সম্পর্কে আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই প্রশ্ন রয়েছে যে এই চাকুটা কোন ব্র্যান্ডের। এই চাকুটা কোনো স্পেসিফিক হাইফাই ব্র্যান্ডের না, এটা আমি একটা লোকাল দোকান থেকে নিয়েছিলাম। আপনারা যারা আমেরিকায় থাকেন তারা হয়তো জানবেন, হোম গুডস দোকানে খুব ভালো জিনিস পাওয়া যায়, তো সেখান থেকেই আমি এই চাকুটা নিয়েছিলাম। এর সঙ্গে আরও একটা চাকু রয়েছে, দুটোর একটা সেট ছিল, ওটা আবার এটা থেকে একটু বড়, আর এটা ছোট ছিল। আর এই দুটো চাকুই আমার খুব ভালো লেগেছে, আর খুব ভালো কাজও হয়েছে এই দুটোতে। তবে চাকু যতই ভালো হোক না কেন, কিছুদিন পর সেটাকে একটু ধার দিয়ে নিতেই হয়, কারণ আমরা এই দেশে এই চাকু দিয়ে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে নানান জিনিস কেটে থাকি। তো সেই জন্যই আমি এটাকে একটু ধার দিয়ে নিচ্ছিলাম। তবে এ ধরনের চাকু কিন্তু এখন অনলাইনেও অ্যাভেলেবেল, আপনারা খুঁজলেই পেয়ে যেতে পারেন। এখন আমি লাউগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভেবেছিলাম লাউয়ের খোসাটা একটু ভাজা করব, কারণ লাউয়ের খোসা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই সামান্য আলু বা পেঁয়াজ দিয়ে। তবে এই লাউটার খোসাটা খুব শক্ত ছিল, তাই আমি আর লাউয়ের খোসাটাকে ভাজার জন্য রাখিনি, ফেলেই দিয়েছি একবারে। আর দেখুন লাউটার ভেতরটা কিন্তু বেশ ভালোই কচি। আরও আজকে যেহেতু আমি লাউ চিংড়ি করব, মানে একটু ঝোলঝোলি রাখবো, তাই আমি লাউটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আরও জানেন তো, বিশেষ করে এদেশে আসার পর থেকে আমার এই সবুজ শাকসবজির ওপরে না একটু বেশি ভালোবাসা জন্মেছে। দেশে থাকতে আমার মনে হয় না আমি এত সবজি খেতে ভালোবাসতাম যতটা না আমি আমেরিকাতে এসে ভালোবাসি। বাজারে গেলেই সবুজ শাকসবজি দেখলে আমার আগে নজর পড়ে সেই শাকসবজির দিকে। যদিও অনেক দিন আগের একটা ভ্লগে আপনাদের বলছিলাম, প্রথম এদেশে এসে মাছ মাংস শাকসবজি খেতে আমার কিছুই ভালো লাগতো না, কেমন একটা গন্ধ লাগতো। তবে এখন আর এই শাকসবজিতে আমার সেটা হয় না, এখন সেটা অনেকটাই চলে গেছে, বা এখন আমি একটু বুঝতে পেরেছি যে কোন জিনিসটা কিভাবে রান্না করতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে যেমন সব কিছুই ঠিক হয়ে যায়, তেমন আমার জিভটাও এখন বুঝে গেছে এদেশে শাকসবজির স্বাদটা ঠিক কেমন হবে। আর এই যে ছিল সেই দিনের বরবটিগুলো, আর এই বরবটিগুলো ছিল একদম সবুজ আর কচি। ইন্ডিয়ান বাজারে গেলে প্রায় এগুলো দেখতে পাই, আর দেখার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি। তবে আমার হাজব্যান্ড এগুলো না ভাজা খেতে খুব ভালোবাসে, তবে আজকে আর ভাজা করব না, এখান থেকেই কয়েকটা ওকে আগের দিন আমি ভেজে দিয়েছি। আর আজ যে কটা আছে এগুলো দিয়ে আমি আজ সবজি রান্না করব, মাছ দিয়ে ঝোল। সব বরবটিগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এর মধ্যে আমি সামান্য একটু আলু দেব, তাই আমি আলুটাকেও কেটে নিয়েছি। তো আজকে রান্না করার জন্য আমার যা যা সবজি লাগবে সেগুলো আমি আগে থেকে একবারে কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে মাছগুলোকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন ভালো করে লবণ আর হলুদ মেখে নেব। রান্না করার আগে আমি সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে গুছিয়ে নিই, তাতে আমার একটু অসুবিধাটা কম হয়। আমি রান্না করতে করতে না কাটতে পারি না। তো যাই হোক, এখানে আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে, এখন ঝটপট রান্নাটা শুরু করে দেব। আর আজ যেহেতু আমার দুটো রান্নাই একেবারে সিম্পল, যেমন আমি জিরে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে রান্না করি, সেরকমই রান্না করব। আজকে আর কোনো সবজিতে আমি মশলা দেব না, তাই আমি আগে থেকে মশলাও বানিয়ে রাখিনি। আর আমি এখানে মাছ ভাজার জন্য তেলটা একটু অল্পই দিয়েছি, কারণ আমি ডুবো তেলে কখনোই মাছ ভাজি না, তবুও তেলটা মনে হচ্ছিল আজকে একটু বেশি হয়ে গেছে। আরও আপনারা আমাকে একটা প্রশ্ন দেখি প্রায়ই করে থাকেন, আমি বেশিরভাগ সময় স্টিলের জিনিসে রান্না করি,
আমার রান্নাগুলো লেগে যায় না কেন। আমার মনে হয় এটা কম বেশি সবাই জানে স্টিলের জিনিসে কেন লেগে যায় না। এদেশের স্টিলগুলো যে বেশি ভালো সেটা কিন্তু না, কারণ আমি এখন যে কড়াইটা ব্যবহার করছি এটা কিন্তু আমার দেশের থেকে আনা কড়াই। আর এই প্যানটা কিনেছিলাম আমি এদেশ থেকেই, হোম গুডসের দোকানটার নাম বললাম সেখান থেকে। এই প্যানটাও খুব ভালো, তবে স্টিলের জিনিসে একটা জিনিসই ফলো করতে হয়, স্টিলের জিনিসটা রান্নার আগে খুব ভালো করে গরম করতে হয়। আরও বিশেষ করে যদি কখনো মাছ ভাজতে হয় তখন তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে গরম করে হালকা একটু ঠান্ডা করে তারপরে মাছগুলো ছাড়তে হয়, তাতে ওই লেগে যাওয়ার ভয়টা আর থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো অসুবিধা হয় আমি পরে একটি ভ্লগে ডিটেলসে বলে দেব। আর এদিকে আমি মাছ ভাজার পর যে সামান্য তেলটুকু বেঁচেছিল তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি আর কোনো এক্সট্রা তেল দেব না, এই সামান্য তেলের মধ্যেই আমি একদম অল্প আঁচে আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে লাউয়ের মধ্যে আমি এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, চিংড়ি মাছ ভাজার পর যে তেলটুকু ছিল তার মধ্যেই লাউটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রথম দিকেই। আর এদিকে আলুগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব এটাকে। আর এটাকে আমি খুব বেশি সময় ভাজবো না, তাহলে এই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। সামান্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এদিকে লাউগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ লাউ থেকে এমনিই জল বের হয়। এরপর ঝোলটা যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর লাউয়ের সবজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই সবজিটা হালকা ভাজার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা এখানে ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। দুটো রান্নাই আজ খুব সহজেই রান্না করে ফেলেছি, আর খুব বেশি সময় লাগেও নি রান্না করতে। আর এই সবজিটা ফোড়নে আমি শুধু জিরে আর তেজপাতা দিয়েছিলাম, আর নামানোর আগে সামান্য ভাজা মশলা দিয়ে দিলাম। ব্যাস, এদিকে আমার রেডি হয়ে গেল কাতলা মাছ দিয়ে আলু আর বরবটির সবজি। এদিকে সবজিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে এই সবজিটাতে আমি খুব বেশি ঝোল দিইনি, কারণ এটাতে খুব বেশি ঝোল দিলে ভালো লাগে না খেতে। আর এদিকে লাউয়ের সবজিটা তো হয়ে গেছে, এটাকে আমি এখন একটু ফোড়ন দেব। আর ওই যা যা দিয়ে আমি বেশিরভাগ সময় ফোড়ন দিয়ে থাকি যখন মশলা ছাড়া রান্না করি, যেমন ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। লাউ চিংড়ির এরকম পাতলা ঝোলে রাঁধুনির ফ্লেভারটা তো আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া আমার রাঁধুনিটা ভীষণ পছন্দের, আপনারা হয়তো দেখেছেন আমি বেশিরভাগ জিনিসেই রাঁধুনি দিয়ে থাকি। তবে এদেশের যে কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি দোকানগুলোতে রাঁধুনি আমি প্রচুর খুঁজেছি, তবে কোনো দোকানেই পাইনি। দেশ থেকে আসার সময় আমি একটু বেশি করে রাঁধুনি নিয়ে আসি। এবার ভাবছি এবারও যখন দেশে যাব বেশি করে রাঁধুনিটা নিয়ে এসে রেখে দেব। তো চলুন, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও এখানে শেষ হয়ে গেছে। যদিও ভেবেছিলাম আজ দুটো সিম্পল রেসিপি রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তবুও ওই যে কী করে যেন অনেকটা সময় বেরিয়ে যায়। এর মধ্যে আমার কিছু বাসনও হয়েছিল, সেগুলো আমি রান্না করতে করতেই ধুয়ে ফেলেছি। আর এখন সামান্য একটু জায়গাটা পরিষ্কার করে নেব। এমনিতেই পরিষ্কার আছে, তবে আজকে তো তেমন কিছু রান্না করিনি, তাই খুব বেশি রান্নাঘর আমার নোংরাও হয়নি। আর তাছাড়া যেটুকু নোংরা হয় আমি ওই রান্না করতে করতে পরিষ্কার করতেই থাকি। তো যাই হোক, সব কাজ আমার রান্নাঘরে শেষ হয়ে গেছে। এখন এই সঙ্গে সঙ্গে আর খাবো না, বাইরে গিয়ে একটু বসবো, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কষ্ট হয়ে গেছে। আর এদিকে আমি রান্না সেরে ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়ে জল খাচ্ছিলাম। মানুষ ব্যালকনিতে এসে দাঁড়ায় একটু হালকা হাওয়া খাওয়ার জন্য, বা বাইরের এই ঠান্ডা পরিবেশের সঙ্গে নিজের ভাইবটাকে একটু ম্যাচ করতে চায়।
আমি বাইরে এসে জল খেতে খেতে অনুভব করছিলাম যে ঘরের থেকে আমার বেশি ঠান্ডা, তাই আমি আর বেশিক্ষণ বাইরে থাকিনি। ঘরে এসে একটুই ফোনটা দেখছিলাম, তারপরে চললাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আজকে যেহেতু ও নেই, তাই আজও আমার একাই খেতে হবে। আর এটা ছিল আমার আজকে দুপুরের একদম সিম্পল রেসিপি। তো চলুন আজ এই দুপুরের খাবার খেতে খেতে আজকের ভ্লগটি আমি এখানেই তাহলে শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের জন্য টাটা।